চা খাবেন তাই তো, তাই না? সাদমান ফোনটা টেবিলের উপর রাখলো, বলল, এসেছিলাম একটা কাজে, চা এখন না খেলেও চলবে। আপনি আমাকে একটু সাহায্য করুন তো নাইম ভাই। টেলিফোনটা রেখে পাশে নাইম সাহেব বললেন। জি বলুন, কীভাবে সাহায্য করতে পারি? সাদমান ভাবুক দৃষ্টিতে তাকিয়ে অবিন্যস্ত ভাবেই বলল, মেয়ে এসেছিল এখানে, আপনাদের এখানে একজন মেয়ে এসেছিল, 20-22 বছর বয়স হবে। আমি জানতে চাইছিলাম সে এখানে কেন এসেছিল। সাদমান ফোনটা হাতে নিয়ে নীরাজ ছবিটা দেখালো। নাইম সাহেব ছবিটা ভালো মতো দেখে হাতের বাম সাইডে থাকা কিছু কাগজের খুঁজে একটা কাগজ বের করে নিজে চেক করে সাদমানের দিকে এগিয়ে দিল। এই দেখুন, উনি কাগজ জমা দিয়ে গিয়েছেন কিছুক্ষণ আগে। সেদিন আমার অফিসের এক কর্মচারীর সাথে পরিচয় হয়েছে। এখানে একজন লোক লাগবে বলে সেই মেয়েটার কথা বলেছিল। আমি গতকাল বলেছিলাম তাকে আসতে, আজ এসেছিল। যদিও কথা সেরকম হয়নি, ওনাকে ঘন্টাখানেক পরে আসতে বলবো। উনি নাকি লাঞ্চ করেনি, তাই সামনে রেস্টুরেন্টে গিয়ে বসে আছেন হয়তো। সাদমান আরো কিছুক্ষণ কথাবার্তা বলে দ্রুত বাহিরে বেরিয়ে এলো। গাড়িটা নিয়ে সোজা রেস্টুরেন্টের সামনে এসে থামালো। নীরা ভেতরেই ছিল। সাদমানকে ভেতরে ঢুকতেই তার নজর গেল তার। সাদমানকে এই সময়ে এখানে দেখে হতবিহ্বল চোখে চেয়েই রইল তার দিকে। সাদমান সোজা নীরার টেবিলের কাছে চলে গেল, সাদমানের চেয়ারে গিয়ে বসলো। নীরা উৎসুক চোখে সাদমানের দিকে চেয়ে রইল। সাদমান নীরার চোখে চোখ রাখলো, বলল, আপনি কল রিসিভ করছিলেন না কেন? নীরা বাম হাত দিয়ে ফোনটা সাদমানের দিকে এগিয়ে দিয়ে বলল, ফোনটা আবার নষ্ট হয়ে গেছে। কল আসছে, রিংটোন বাজছে, কিন্তু স্ক্রিনের নাম্বার শো করছে না, তাই রিসিভও করতে পারছি না। সাদমান ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলো, তারপর বলল, এখানে এসেছিলেন কেন? চাকরি খুঁজতে। ইন্টার পাসের সার্টিফিকেটে আপনাকে জব দেবে কে? আমি ভালো সাবজেক্টে পড়েছি, অনার্সও তো প্রায় শেষের দিকে। তাছাড়া কম্পিউটার কোর্স করা আছে আমার। মনে হয় না চাকরি পেতে খুব একটা বেগ পেতে হবে। আপনার চাকরি এখনই কেন করতে হবে? তারা আমাকে কয়দিন এভাবে দেখবে। বিয়ে করলে এত চিন্তা করতে হতো না। শ্বশুরবাড়ি সারাদিন কাজ করে 3 বেলা পেটের ভাত, আর রাতে কারো বুকে শান্তিতে মাথা রেখে ঘুমোতে পারতাম। কে কি ভাববে সেটা আমাকে ভাবতে হতো না। যেহেতু মাথার উপর কারো হাত নেই, তাই আল্লাহর রহমতে আমার যতটুকু যোগ্যতা আছে ততটুকুই কাজে লাগাবো। নীরার কথাগুলো মন দিয়ে শুনলো সাদমান। ফোনটা হাতে নিয়ে কারোর নাম্বারে কল দিল। নীরা টিস্যুতে হাত মুছতে মুছতে জিজ্ঞেস করলো, কাকে কল দিচ্ছেন? আমি যদি আপনাকে একটা জবের ব্যবস্থা করে দেই তাহলে আপনার কোনো অসুবিধা হবে? আমার মনে হবে আপনি আমার উপর দয়া করছেন। শহরে আসার পর থেকে আপনি আমার জন্য অনেক করেছেন। সাদমান নীরার কথা এবার ভ্রু কুঁচকে তাকালো, ভারী গলায় বলল, আমি আপনাকে দয়া দেখাচ্ছি না, আপনি আমার পছন্দের জন্য চাইছি সাহায্য করতে। সাদমানের কথা শেষ হতেই নীরা বলে উঠল, পছন্দের? সাদমান চকিতে বলল। চুপ করুন একটু। সাদমানের কলটা উপাস থেকে রিসিভ হলো। সালাম দিয়ে সাদমান বলল, আম্মা কোথায় আছেন? ওপাশ থেকে মধ্যবয়সী নারী জবাব দিলেন, আজ শোরুমে এসেছি, সবাই কেমন কাজ করছে সেটা দেখতে এসেছি। কেন, কিছু বলবে? সাদমান নীরার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল। ফোনের ওপাশের ব্যক্তিকে আবারও আম্মা সম্বোধন করে বলল, আপনার শোরুমে 2জন মানুষ লাগবে বলেছিলেন? হ্যাঁ, একজন গতকাল এসেছিল, আজ একজন লাগবে। আম্মা আর কাউকে নিয়েন না, আমি একজনকে পেয়েছি। আমি জানি উনি খুব ভালোভাবে দায়িত্ব পালন করবেন। আমি ওনাকে আগামীকাল আপনার সাথে দেখা করতে নিয়ে আসব। বেলা ফারাজের দেওয়া শাড়িটা নিয়ে সোজা নিজের রুমে চলে এসেছে। শাড়িটা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। হালকা রঙের শাড়িটা একদম নজর কাড়া, একবার দেখে যে কারোর পছন্দ হয়ে যাবে। একভাবে নিজেকে দেখছিল সে। হঠাৎ সামনে থাকা ফোনটা বেজে উঠল। ফারাজ কল করেছে। মৃদু হেসে কলটা রিসিভ করলো সে। বেলা সহসে বলে উঠল, আপনার পছন্দ কিন্তু দারুণ। আগের শাড়িটা এত সুন্দর ছিল যার এক্সপ্লেনেশন আমি দিতে পারবো না, আর আজকেরটা আপনার পছন্দ এত সুন্দর কেন? ফারাজ আলতো হেসে বলল, আপনিও আমার পছন্দের, আমি খারাপ কিছু পছন্দ করতে পারি না। এই এক জায়গায় আপনার পছন্দ শুধু ভালো না, অসম্ভব ভালো। আমার মতো মেয়ে কোথায় পেতেন? কোথাও নেই। নিজের গুণগান গাইছেন, যদিও একটা শব্দও ভুল না।
আমি সত্যিই ভাগ্যবান, আমার আপনি আছেন। বেলা লজ্জায় মিয়ে গেল, মুচকি হেসে বলল। কখন আসবেন? কাল। কখন আসলে ভালো হয় বলো? বেলার কানে বাজলো কথাটা। ফারাজ তার সাথে পরিচয়ের এতগুলো বছর পরও আপনি করেই বলতো, আজ হঠাৎ তুমি করে বলায় কথাটা অন্যরকম ঠেকলো তার কাছে। ফারাজ ভুল করেছে ভেবে এড়িয়ে গেল, বলল, দুপুরের খাবার খাওয়ার সময় চলে আসবেন। তোমার জন্য কিছু আনতে হবে? বেলা কিছুক্ষণ চুপ রইল। ফারাজকে নিজের নিজের লাগছে তার। এতদিনে এক অদ্ভুত অনুভূতি হয়নি তার। লোকটা কি তবে দূরত্ব ভাঙতে প্রস্তুত? বেলা মৃদু হেসে বলল, গোলাপ নিয়ে আসবেন, কেউ যেন না দেখে। দেখলে কি হবে? আমার লজ্জা লাগবে। ফারাজ হেসে বলল, ঠিক আছে, আচ্ছা রাখছি, আমি একটু পর ফোন দিচ্ছি, রোগী এসেছে। 5 মিনিট ব্রেক ছিল, এই জন্য কল দিতে পেরেছিলাম। বেলা আহ্লাদি গলায় বলল, পার্মানেন্ট রোগী আপনার জীবনে আসছে ডাক্তার সাহেব, প্রস্তুত হয়ে যান জলদি জলদি। বেলা কলটা কেটে সামনে রাখতেই আবারও ফোনটা বেজে উঠল। ফরাজ আবারও কল করেছে ভেবে সাথে সাথে ফোনটা হাতে নিয়ে দেখলো অপরিচিত একটা নাম্বার। ফোন স্ক্রিনে জল করছে। রিসিভ করবে না ভেবেও রিসিভ করলো সে। কলটা রিসিভ করে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কে বলছেন? ওপাশে পুরুষালী গলার তীক্ষ্ণ হাসি। কানে পৌঁছতেই চোখ খিচে বন্ধ করে নিল সে। মুহূর্ত কয়েকের মাঝেই হাসির আওয়াজ কমতে শুরু করলো। কঠোর ভাবে কেউ বলে উঠল, ফিরে এসেছি আমি, খুব জলদি আমাদের দেখা হবে ওয়াজিহা। বেলা সন্ধ্যা থেকে চিন্তায় রয়েছে। রুমের এ প্রান্ত থেকে ও প্রান্ত পায়চারি করছে। মুখের দিকে তাকালে যে কেউ বুঝতে পারবে সে গভীর চিন্তায় আচ্ছন্ন। তার মাথায় একই বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন ঘুরছে, কে ছিল ফোনের ওপাশে? ফিরে এসেছে মানে? রাত 10টায় ব্যালকনিতে বা কেন দাঁড়াতে বলল? বেলার ভাবমূর্তি বুঝতে না পেরে নীরা চুপচাপ বসে আছে। বেলার উপর থেকে নজর তার সরছে না। বেলা যেদিকে যাচ্ছে তার নজরও সেদিকেই যাচ্ছে। বেশ খানিকটা সময় চলে গেল। নীরা আর বেলাকে এভাবে চুপচাপ দেখতে পারল না। শান্ত গলায় বলল, কিছু হয়েছে আপু? চিন্তিত দেখাচ্ছে তোমায়। বেলা ঠোঁট কামড়ে কিছু একটা ভাবতে থাকে, দোটানায় ভুগতে থাকে। এটা ভেবে যে নীরাকে জানানো উচিত হবে কিনা। তার দুর্বিষহ অতীত সে সামনে আনতে চায় না। দুটোর কোনোটাই না। অতীত যে তাকে পুড়িয়ে ছাই করে দেয়। মানুষ নাকি অতীত ছাড়া বাঁচতে পারে না। সে তো চেষ্টা করেছে, তবুও কেন এভাবে কোনো না কোনো সময় অতীত সামনে চলে আসছে। বেলাকে চুপ থাকতে দেখে নীরা সপ্রশ্ন চোখে আবারও তাকালো, বলল, আপু, এত চিন্তিত দেখাচ্ছে কেন আপনাকে? কিছু হলে আমার সাথে শেয়ার করতে পারেন কিন্তু। বেলা নীরার কথায় থমকালো। নিজেকে মনে মনে প্রশ্ন করলো, নীরাকে বলা ঠিক হবে? কোনো সমাধান বের করে নীরাও যদি আবার তার জন্য চিন্তা করতে বসে, তাহলে তো আর চিন্তা বাড়াবই, কমবে না। বেলা গিয়ে নীরার পাশে বসলো, মনে দৌড়ানা রেখেই বলল, আননোন নাম্বার থেকে কল এসেছিল। নীরা নড়ে চড়ে বসলো, সাগ্রহে জানতে চাইলো। তারপর বলল কেউ ফিরে এসছে। কে এসছে আমি এখনো বুঝতে পারছি না। আমার জীবনে হয়তো আবারও কোনো কালো অধ্যায় শুরু হতে চলেছে। আমার জীবন থেকে কালো অধ্যায় যেতেই চায় না। কালো রঙের ওপর আমার ভয় চলে এসছে। নীরা ভ্রু কুঁচকে বেলার দিকে তাকালো, নরম গলায় জিজ্ঞেস করলো, কি বললো? ওই যে ফিরে এসছি। এতটুকুই? হ্যাঁ, অতটুকুই বলে কল কেটে দিয়েছে। ভাববার বিষয়। সাদমান সাহেবকে জানালে হয় না? উনি জানলে ভাইয়া জানবে, ভাইয়া জানলে ফারাজ জানবে। এতগুলো মানুষ দুশ্চিন্তা করবে। আমার ওদের চিন্তা দেখতে ভালো লাগবে না। নীরা নজর নিচু করলো, জানতে চাইলো, আপু, তোমার অতীত সম্পর্কে জানার ইচ্ছে ছিল। আমার খুব আগ্রহ জন্মেছে। হয়তো আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো। বেলা নিশ্চুপ হয়ে গেল। অতীত তাকে নিশ্চুপ করিয়ে দেয়। অতীত তার বলতে ইচ্ছেই হয় না। কোনোভাবেই 5 বছর আগের কথা বলতে শুরু করলো। বেলা বিয়ের পরের ঘটনা থেকে শুরু করে ওখানের সব সম্পর্ক শেষ করে ফিরে আসা পর্যন্ত সবকিছু বলল। ভাইয়ের সাথে শহরে আসার পর ঘটে যাওয়া বিপদের কথাও লুকালো না। নীরা মনোযোগ দিয়ে বেলার কথা শুনল। বেলার কথা শেষ হতেই নীরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মানুষ মানুষের প্রতি এত বিদঘুটে আচরণ করতে পারে? বিবেকে বাঁধে না? মানুষের মন এত কলুষিত কবে থেকে হলো বলো তো আপু?
মানুষ নিজেকে বাঁচাতে, নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে, অন্য মানুষের সর্বনাশ করতে দুবারও ভাবে না। মানুষই ফেরেশতার মতো, আবার সেই মানুষই শয়তানের মতো। আমি মানুষকে খুব ভয় পাই, খুব ভয় পাই আমি মানুষকে। মানুষ প্যারানর্মাল জিনিসগুলোর চেয়েও যেন ভয়ঙ্কর। বেলা কিছু বলল না। তার হিসেব মেলানো প্রয়োজন। কে আসবে তার ক্ষতি করতে? সারা রাত ঘুমাতে পারল না বেলা। নীরা নানাভাবে বেলার চিন্তা কমানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। বেলা নীরার কথা শুনেও কিছুক্ষণ পর পর জোরে জোরে দীর্ঘশ্বাস ফেলেছে আর বলছে, জানো নীরা, আমার ভাগ্য হয়তো একবারও খারাপ হবে। কি লেখা আছে আমার ভাগ্যে, ইস, একবার যদি দেখতে পেতাম। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে সবাই। বাসা পরিষ্কার থেকে শুরু করে রান্না বান্না সকল কাজ শুরু হয়ে গিয়েছে। ওয়াহাজ সকালে বেরিয়েছে, বাসায় জানিয়েছে কেউ একজন আসবে। মৌ জানতে চেয়েছিল, কিন্তু ওয়াহাজ সম্পূর্ণ জানায়নি। সকাল থেকে বেলা ওয়াহাজকে দেখেনি। রান্না করতে করতে বেলা জিজ্ঞেস করে বসলো, ভাবি ভাইয়া কই? মৌ ব্যস্ত ভঙ্গিতেই জবাব দিল, কে যেন আসবে, তাকে রিসিভ করতে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, বলল আসলে দেখতে পাবে। আমার ভাইয়া ইদানিং তোমাকে কিছু বলে না? মাসে মাসে 20,000 টাকা নিয়মিত কাউকে পাঠায়। একদিন জিজ্ঞেস করলাম, পাত্তা দিল না, তাই আর ওইভাবে কিছু জিজ্ঞেস করিনি। যেটা বলার, যেটা জানানোর, আমি মনে করি সেটা নিজেই বলবে আর নিজেই জানাবে। মৌয়ের কথা শেষ হতেই নীরা তড়িৎ গতিতে বেলার দিকে তাকালো। বেলা ভ্রু কুঞ্চিত করে বলল, আজ কেউ আসছে। কে আসবে? 12:30টার দিকে রান্না প্রায় কমপ্লিট। মৌ আর নীরা মিলে বেলাকে জোর করে গোসলে পাঠিয়েছে। বেলাকে আজ আগে আগে রেডি হতে হবে। সবকিছু বাঙালি বিয়ের নিয়ম অনুযায়ী হবে, মানে সবকিছুই হবে। রান্না প্রায় শেষের দিকে হওয়ায় বেলাও দুজনের কথা মতো ফ্রেশ হতে চলে যায়, কিন্তু গতকালের ফোন কলের কথা তার মাথা থেকেই সরছে না। শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে বেলা, সমস্ত শরীর ভিজে একাকার। হাত চালিয়ে গোসল শেষ করে তৈরি না হয়ে চুপচাপ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে। পানি তার সমস্ত অঙ্গ ভিজিয়ে দিচ্ছে, তবুও যেন কিছু একটা ভাব তার শরীরের জ্বালা ধরিয়ে দিচ্ছে। হিসেবে কিছুতেই মিলছে না। যাদের শাস্তি হয়েছিল তাদের তো বেশ কয়েক বছর কারাদণ্ডও হয়েছিল। জেলের বাইরে আসার সুযোগ তারা পাবে না। তাহলে কে হতে পারে? অনেকটা সময় পর কাঁপতে কাঁপতে ওয়াশরুম থেকে বের হলো বেলা। নীরা বিছানার উপর চুপ করে বসে আছে। বেলাকে কাঁপতে দেখে বলল, 8 ঘন্টা এই শীতে ওয়াশরুমে ভিজছিলে কিভাবে আপু? বেলা তখনও কাঁপছে, দাঁত ঠক ঠক আওয়াজ তুলেছে, চোয়াল ঘাড় শক্ত হয়ে এসেছে। হাতের ভেজা কাপড়ের দিকে তাকিয়ে নীরাকে বলল, আমার ফোনটা হাতে নাও, আমার সাথে ছাদে এসো। বেলা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমুচ্ছে। নীরা এগিয়ে এসে ফোনটা বেলার হাতে ধরিয়ে দিয়ে বলল, সাদমান সাহেবকে কল দেবে? বেলা ওপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, উনি ডিটেলস জানেন। তাহলে কল দিয়ে জেনে নাও ওদের কি অবস্থা। বেলা সাদমানের নাম্বার খুঁজে বের করলো। নম্বর পাওয়ার সাথে সাথেই কলও দিল। ওপাশের ব্যক্তি কল রিসিভ করছে না। শীতকালেও যেন বেলার প্রচন্ড গরম লাগছে তার। মনে হচ্ছে কপালের ঘাম চুইয়ে চুইয়ে গাল বেয়ে আসছে। বেলা কল দিতেই থাকলো। তৃতীয়বারেও কল রিসিভ হলো। বেলা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, সাদমান ভাইয়া। ওপাশ থেকে নরম স্বরে জবাব এলো, জি, কে বলছিলেন? আমি ওয়াজিহা। ও আচ্ছা, হ্যাঁ আপু বলেন। আপনি কি ব্যস্ত? না, সেরকম ব্যস্ত না, সময় বের করে আপনাদের বাসায় আসছি একটু পর। আমি একটা বিষয় জানতে আপনাকে কল দিলাম। জরুরি কিছু? হ্যাঁ, আমি আপনার সাথে এ বিষয়ে কথা বলেছি। এটা ভাইয়াকে জানানোর প্রয়োজন নেই, বুঝেছেন? কোনো বিপদ হয়নি তো? আসলে আমি জানতে চাচ্ছিলাম, নুসরাতের ওই সময় আমাকে যারা অ্যাসিড নিক্ষেপ করেছিল তাদের কি খবর? ওরা কি বাইরে বেরিয়েছে? সাদমান চকিতে বলে উঠল, না না, ওরা এখনো কারাগারে আছে। 12 বছর সময়কাল, হয়তো ওদের সবাই শেষ না হলে বের হওয়ার কোনো চান্স নেই। বেলা একদিক দিয়ে হাঁপ ছেড়ে বাঁচলো, আবার অন্য দিক দিয়ে আরেকটা চিন্তা মাথায় এসে জায়গা করে নিল। তাহলে গতকাল ফোন কে করেছিল? বেলা আর নীরা অনেকটা সময় ছাদে কাটালো, কিছুতেই সমাধান মিলছে না। গতকালের নম্বরে কল দিল বেলা, ফোন বন্ধ।
নম্বরটা সাদমানকে দিয়েছে সে। নম্বর আর নম্বরের মালিক সম্পর্কে সব রকম ডিটেলস জানা এখন মুখ্য বিষয় বলে মনে হলো বেলার। বেলার ফোনটা বেজে উঠল। ওয়াহাজ কল দিয়েছে। বাসায় এসে তাদের দুজনকে পায়নি বলে কল দিয়েছে হয়তো। বেলা কল কেটে নীরাকে নিয়ে ছাদ থেকে নেমে এলো। ফ্ল্যাটের বাহিরে অপরিচিত দুজোড়া জুতো দেখে বেলা নিশ্চিত হয় ওয়াহাজ যাকে বাসায় আনতে গিয়েছিল তার সাথে আরো একজন আছে। নতুন দুটো মানুষ এসেছে বাসায়। বেলা পা টিপে টিপে বাসায় প্রবেশ করে। ওয়াহাজের রুমের সামনে আসতেই ভেতরে কয়েকজনের কথা শুনতে পায় সে। গলাটা পরিচিত লাগছে তার। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই ভ্রু কুঁচকে নেয় সে। ভারী গলায় বলে ওঠে, ভাইয়া ওরা কেন এসছে বাসায়? আর কি চায় ওরা? এখানে কেন এসছে? ওদের চলে যেতে বলো তাড়াতাড়ি। বেলার উত্তপ্ত চাহনি দেখে সামনে থাকা লোকটি বলে উঠল, আমাদের আশা হয়তো ঠিক হয়নি ভাই। বেলা আমাদের মেনে নিতে পারেনি। পারবে বা কিভাবে? মেনে নেওয়ার মতো কাজ তো কোনোদিনই করিনি। বেলা তড়িৎ গতিতে এগিয়ে গেল। হাতের সামনের অংশ দেখিয়ে উঁচু গলায় বলল, তোমার বউ আমার হাতে গরম খুন্তির ছ্যাঁকা দিয়েছিল। আমার বেঁচে থাকা কঠিন হয়ে গিয়েছিল। কোথায় ছিল তোমাদের মনুষ্যত্ব? তোমরা তো মানুষই ছিল না। মনুষ্যত্ব থাকবে কিভাবে? কথাগুলো বলে বেলা নিজের রুমের যাওয়ার জন্য পিছন ঘুরল। তখনই ওয়াহাজ এসে বেলার বা হাতটা ধরে ফেললো। বেলা দাঁড়িয়ে গেল, চোখ টলমল করছে। ওয়াহাজের দিকে তাকিয়ে বেলা অসহায় গলায় বলল, তুমি তো এমন ছিলে না ভাইয়া। আমাকে যারা এতগুলো বছর কষ্ট দিয়েছে তাদের তুমি সাদরে ঘরে তুললে। আমার কথা একবারও মনে পড়লো না। ওয়াহাজ আলতো করে বোনকে বুকের সাথে জড়িয়ে নিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মানুষ তার ভুল বুঝলে তাকে ক্ষমা করে দিতে হয়। ওরা ওদের ভুলের জন্য অনুতপ্ত। তোমার উচিত ওদের ক্ষমা করে দেওয়া। হাজার হলেও আমাদের বরাবরই সন্তান এবং তার বউ তোমার ভাই হয়। বেলা মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো। সামনে দাঁড়ানো দুজনের দিকে তাকিয়ে বলল, ভাই, সৎ ভাই উনি আমার ভাই বলে পরিচয় দিয়ে নিজের অবস্থান নিচু করবে না ভাইয়া। আর আর মানুষ কেন অন্যের খারাপ সময়ে অন্যায় করে নিজের খারাপ সময়ে বুঝতে পারে যে ওটা অন্যায় ছিল? নিজে বিপদে পড়লে তবেই অন্যের অবস্থান কেন বুঝতে পারে মানুষ? অন্যায় করার আগে, অন্যের কষ্ট দেওয়ার আগে, অন্যকে কষ্ট দেওয়ার আগে মানুষ কেন বোঝে না এই সময় তারও আসতে পারে? ওয়াহাজ সৎ ভাইয়ের দিকে তাকিয়ে বলল, সায়েম তুই বস, আমি আসছি, ফিল ফ্রি। ওয়াহাজ বেলার হাত ধরে নিজের সাথে বেলার রুমে নিয়ে এলো। বেলা চুপচাপ দাঁড়িয়ে রইল। ওয়াহাজ দরজা আটকে বেলার দিকে ফিরে বলল, ওয়াজিয়া, তোমার থেকে এই ব্যবহারটা আশা করিনি আমি। আমার মাথা হেট করিয়ে দিলে। বেলা হাতের উল্টো দিক দিয়ে চোখ মুছে নিল। নিজের একটা হাত ওয়াহাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখো। নিজের বাম পা এগিয়ে দিয়ে বলল, দেখো। কপাল থেকে চুল পেছনের দিকে টেনে সরিয়ে দিয়ে বলল, দেখো, আমি অত্যাচার থেকে বাঁচতে বিয়ে করতে রাজি হয়েছিলাম। ভেবেছিলাম শ্বশুর বাড়িতে গেলে এভাবে অন্তত কেউ আমাকে প্রতিনিয়ত মারবে না। এত এত যন্ত্রণা থেকে বাঁচতে 17 বছর পূর্ণ হয়ে 18 হতেই বিয়ে করে নিই। অমত করি না। তুমি চলে গেলে বিদেশে, টাকাও পাঠিয়েছো, খোঁজও নিয়েছো। তুমি ফোন করলে তাদের দুজনের একজন লাঠি নিয়ে আমার সামনে বসে থাকতো যেন আমি তোমাকে কিছু না জানাই। ওয়াহাজ বেলার দিকে এক পলক চেয়ে রইল। বেলা আবারও বলল, তুমি তবু নিজেকে ভালো রাখতে চলে গেলে। যদিও তার ভেতর আমি উপস্থিত ছিলাম। আমাকেও ভালো রাখা তোমার উদ্দেশ্য ছিল, কিন্তু আমি যে মেয়ে তাই সমাজের বেড়াজালে আটকে রইলাম। 3 বেলা নির্যাতন হতে থাকলাম। এদের মাফ করতে বইল না ভাইয়া, আমি পারবো না। এদের মাফ করলে আমার রুহু আমাকে মাফ করবে না। আমার রুহু পর্যন্ত কষ্ট পৌঁছে দিয়েছে ওরা। ওয়াহাজ গম্ভীর হতে থাকলো। বেলার কষ্ট তার সহ্য হচ্ছে না। সে যতটুকু জানতো তাও ভুল জানতো। বেলা কখনো তাকে ওদের বিষয়ে খারাপ কিচ্ছু বলেনি। ওয়াহাজ কিছু বলবে তখনই বেলা আবারও বলে উঠল, তুমি আমার আজকের দিনটা নষ্ট করে দিলে ভাইয়া। আজকে আমার পুরনো সব ব্যথা মনে করিয়ে দিলে। আমার মা ছাড়া আমাকে কেউ ভালোবাসে না। মাও তো ভালোবাসে না। নিজেকে যে ভালোবাসেনি সে আমাকে কিভাবে ভালোবাসবে? সে তো দুনিয়ার কষ্ট ভুলতে আমাকে দুনিয়ায় ফেলে চলে গিয়েছে। কেউ আমাকে ভালোবাসেনি। ওয়াহাজ এগিয়ে এসে বেলার মাথায় হাত রাখবে তখনই বেলা 2 কদম পিছিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি এদের মাসে মাসে টাকা পাঠাও এখনো?
আমি তোমাকে চিনতে পারছি না ভাইয়া, সত্যি চিনতে পারছি না। আমি তোমার কেউ না। আমি তো চাইলে আমি তো চলেই যাব কয়েকদিনের মধ্যে। আমাকে কে কি বললো, কে কষ্ট দিল বা দিয়েছে, কিচ্ছু তোমাকে দেখতে হবে না। ওয়াহাজ খট করে দরজা খুলে পাশের রুমে চলে গেল। বেলা ফুপিয়ে উঠে ফোন থেকে ফারাজের ফোনে কল দিল। ফারাজ কল রিসিভ করছে না। কল কেটে গেল। ওপাশ থেকে কল ব্যাক এলো। বেলার সাথে সাথে কল রিসিভ করে বলল, আমরা আজ বিয়ে করতে পারি না? আমাকে প্লিজ আপনার কাছে নিয়ে যান। এখানে আমাকে কেউ ভালোবাসে না, আমি এখানে থাকবো না। ফারাজ ওপাশ থেকে চকিতে বলে উঠল, কি হয়েছে? কাঁদছো তুমি? কিন্তু কেন? আমাকে কেউ ভালোবাসে না ফারাজ। এতদিনে তোমার এটা কেন মনে হলো? আমাকে কষ্ট দেয়া মানুষগুলোকে আমার ভাইয়া ভালোবাসে, তাদের মাসে মাসে টাকা পাঠায়, তাদের এ বাড়িতেও নিয়ে এসছে। ওরা বিষাক্ত ফারাজ। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। প্লিজ আপনি আমাকে এই বাসা থেকে নিয়ে যান, আপনি আমার গন্তব্য হয়ে যান প্লিজ। আমি এখানে আর থাকতে চাই না। ফারাজ অবিন্যস্ত ভাবে বলল, ওয়াজিয়া ওয়াজিয়া প্লিজ শান্ত হও। তুমি প্লিজ কান্নাকাটি বন্ধ করো। আমি আমার কষ্ট সহ্য করতে পারলেও তোমার কষ্ট সহ্য করতে পারছি না। প্লিজ কেঁদো না। আই উইল হ্যান্ডেল ইট। আমি দেখছি বিষয়টা। ওপাশ থেকে চেঁচামেচির শব্দে কেঁপে উঠল বেলা। কল কেটে ঘর থেকে বেরিয়ে ওয়াহাজের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। সাইম আর তার বউ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওয়াহাজ চিল্লাচিল্লি করছে। মৌ আর নীরা এসে বেলার পাশে দাঁড়ালো। বেলা শক্ত করে মৌয়ের হাতটা ধরে রাখলো। ওয়াহাজ চিৎকার দিয়ে বলে উঠল, তোরা আমার বোনকে এত ভালোবাসিস যে তার শরীরে তোদের ভালোবাসার চিহ্ন এখনো আছে। সে এতগুলো বছর তোদের ভালোবাসা বহন করেছে। আমি কি বোকা? আমি তাদের পিছনে এত সময়, এত ভালোবাসা আর এত টাকা খরচ করছি। তোরা এত নীচ আর আমি জানি না। তোরা দুজন এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যাবি। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি আমার বোনকে আবার কাঁদালাম। আমি নিজে দায়ী ওর কান্নার জন্য। আমি নিজেকে মাফ করব কিভাবে? ওয়াহাজ থেমে বারবার কয়েকবার শ্বাস ফেলে বলল, আমি ঠান্ডা মেজাজে বলছি, তোরা দুইজন এখনই বেরিয়ে যাবি। আমাকে আর কখনো ফোন করার সাহস করবি না। ওয়াহাজ দেয়ালের সাথে নিজের হাতে আঘাত করতে থাকলো। মৌ দৌড়ে গেল সেদিকে। ওয়াহাজের পাগলামি দেখে সাইম তার বউ নিয়ে বেরিয়ে যেতে যেতে বেলাকে ফুকুচকে মুখ কালো করে বলল, এই অপমান আমি ভুলব না। ভুগতে হবে তোকে, ভুগতেই হবে। আমাকে মাফ করে দে না বোন। আমি এত কিছু জানতাম না, তুইও তো কখনো বলিসনি। আমি ভেবেছিলাম ওদের দেখলে তুই খুব খুশি হবি, তাই তো ওদের নিয়ে এসেছিলাম। কে জানতো ওরা এত জঘন্য কাজ করেছে তোর সাথে। ওয়াহাজ বারবার বেলার কাছে মাপ চাইছে। বেলা নিজের ভাইয়ের ওপর আর রাগ করে থাকতে পারল না। ভাইয়ের দুহাত নিজের মুঠোয় নিয়ে বলল, সারপ্রাইজের প্রয়োজন নেই আমার। আমার জীবনটা এখনো ভালোভাবে কাটছে, এটাই আমার জন্য সারপ্রাইজ। তুমি শুধু আমাকে গুরুত্ব দিও, আমার কথা শুনিও, তাহলেই হবে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা চলতে থাকে। মৌ বাসায় কল দিয়ে জেনেছে তার বাবা মা আর ভাই বের হবে এখনই, তাই বাকি কাজগুলো শেষ করে বেলাকে এসে বলল, দুই ভাই বোন পরে কথা বলো, এখন যাও রেডি হও, ভাইয়া চলে এসেছে প্রায়। নীরাকে ডেকে বলল, নীরা যাও তো, ওয়াহিয়াকে রেডি করে দাও। ওয়াহাজ বোনের মাথায় হাত দিয়ে বলে, বোন যা এখন, আজ তোর খুশির একটা দিন, জলদি যা, ওরা চলে আসবো। বেলা উঠে দাঁড়ালো। মৃদু হেসে নীরার সাথে নিজের রুমের দিকে চলে গেল। বেলার সাজ সম্পূর্ণ না হওয়া অবধি নীরা তাকে আয়না দেখতে দিচ্ছে না। বেলা নিজেকে কেমন লাগছে সেটা দেখতে ছটফট করছে। নীরা সাজ কমপ্লিট করে বলল, এবার আয়না দেখো। উফ, নিজেকে দেখতে এত ছটফট করছিলে, ভাগ্য ভালো সাজ নষ্ট হয়নি। যাও এবার নিজেকে দেখো। বসা থেকে উঠে দাঁড়ালো বেলা। কুচিগুলো ঠিক করতে করতে বলল, ওরা এসছে অনেকক্ষণ হলো। ভাবি একা একা কি করছে কে জানে। তুমি একটু যাও ওদিকে, আমার যাওয়ার সময় হলে ডেকো। হ্যাঁ ভালো বলেছ, আমি তাহলে যাই আপু।
নীরা বেরিয়ে যেতেই বেলা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের উপর থেকে নিজের চোখ সরাতে না পারার ব্যাপারটা দারুণ। বেলা মুগ্ধ হয়ে নিজেকে দেখছে। নীরা বেশ ভালো সাজাতে পারে। আজ তার চাক্ষুষ প্রমাণ পেল সে। আয়নার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক হয়ে নিজেকে দেখছে। মনে মনে ফারাজের কথা ভাবছে। তাকে দেখলে এতগুলো মানুষের মধ্যে হা হয়ে তাকিয়ে না থাকে। দরজায় নক করার শব্দ পেতেই ঘুরে তাকালো বেলা। দরজায় মৌ দাঁড়িয়ে। বেলাকে দেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল সে। বেলা মৃদু হেসে জিজ্ঞেস করলো, ভালো লাগছে আমাকে? মৌ টেনে টেনে বলল, কি সুন্দর লাগছে তোমায়। আজকে ভাইয়াকে বলি কাজে ডেকে নিয়ে আসতে, আজ বিয়ে দিয়ে দিব। নতুন বউ লাগছে তোমায়। বেলা সংক্ষেপে বলল, কি যে বলো না। মিথ্যে বলছি না, তুমি চলো আগে দেখি আমার আম্মাজান কি বলে। আজকের দিনটা বিয়ের দিন হয়ে উঠুক। বেলা জানলার বাহিরে খোলা আকাশের দিকে চোখ জোড়া নিবদ্ধ করলো। বাহির থেকে দমকা হাওয়া এসে আছড়ে পড়লো বেলার চোখে মুখে। চোখ বন্ধ করে নিল সে। আবারও বাহিরের দিকে তাকিয়ে নিজ সংকোচে বলে উঠল, আমার বিয়ে হবে কথাটা ভাবতেই কেমন কেমন লাগে। বর আসবে, কবুল বলা হবে। মৌ আবারও বেলাকে থামিয়ে দিয়ে বলে উঠল, বর এসেছে, তুমি আসো, নাস্তা রেডি। ওগুলো নিয়ে আম্মুদের সামনে চলো, বাকিটা আমি দেখে নিব। মৌ সাদরে বেলার হাতটা ধরে রুমের বাহিরে নিয়ে ড্রয়িং রুমে দাঁড় করিয়ে দিল। নিজে রান্নাঘরে গিয়ে নাস্তার ট্রে নিয়ে বেলার সামনে দাঁড়ালো। তাকে নিয়ে গেস্ট রুমের দরজার সামনে চলে গেল। বলল, এবার এটা নাও, ভেতরে আমার ভাইয়া নীরা, বাবা, আম্মু আছে। বেলা মুখটা কাঁচুমাচু করে বলল, আমার ভয় লাগছে ভাবি। ভয় কেন? সবাই তো তোমার পরিচিত। প্রেম করেছো 4 বছর, এখন সামনে চাইতে লজ্জা লাগছে? বেলা মুখ বাঁকিয়ে বলে উঠল, আমি মোটেও প্রেম করিনি। তোমার ভাইয়াকে জিজ্ঞেস করে দেখো। প্রেম করলে এতদিনেও আপনি আপনি বলতাম, এসব ডাল ভাত হয়ে যেত। মৌ শ্বাস ছাড়লো, কপালে হাত দিয়ে বলল, বুঝেছি, এখন যাও, ভেতরে যাও, লাঞ্চের সময় হয়ে গেছে, জলদি। বেলাকে ঠেলে সামনের দিকে পাঠিয়ে দিল। বেলা দুরু দুরু বুকে ঘরের মেঝেতে পা রাখলো। হৃৎপিণ্ড অসম্ভব জোরে কাঁপাকাঁপি করছে। বুকে হাত দিয়ে দাঁড়িয়েই থাকতে পারলে সুবিধা হতো, কিন্তু সেটা এখন সম্ভব না। মাথা নিচু করেই সবার উদ্দেশ্যে সালাম দিল বেলা। চোখ তুলে চাইলো ফারাজ, সাথে সাথে কি একটা এসে বুকে আঘাত করলো। তড়িৎ গতিতে ডান হাত দিয়ে বুকের বাঁ পাশ চেপে ধরলো সে। জোরে একটা শ্বাস টানলো, চোখ নামিয়ে নিল সে। টেবিলের বেলা নাস্তার ট্রে টেবিলের উপর রেখে 1 কাপ করে সবার হাতে চা পৌঁছে দিল। ফারাজ এক কোনায় বসে আছে। ফারাজের কাপটা দেয়া বাকি, হাত কাঁপছে বেলার। এর আগে এমন কখনো হয়নি। ফারাজের কয়েকবার এটা ওটা দেওয়া হয়েছে, আবার তার থেকে নেওয়াও হয়েছে। বলতে গেলে প্রায় অভ্যেস হয়ে গিয়েছে। তবুও এখনো তো ভয়ের কারণ সে ধরতে পারছে না। বেলা কাপা কাপা হাতে চায়ের কাপটা তুলে নিল। এগিয়ে গিয়ে ফারাজের সামনে চা রাখতেই কম্পনের দরুন কাপ থেকে কিছুটা চা কাপ বেয়ে ফিরিচে পড়ল। সাথে সাথেই ফারাজ কাপটা ধরতে গেলে হাতের স্পর্শ পেতেই শিরশিরিয়ে হাওয়া বয়ে গেল যেন। বেলা ফারাজের দিকে তাকাতেই খেয়াল করলো ফারাজ তাকে দেখছে। বেলা তাড়াতাড়ি করে সরে এসে দরজার দিকে দাঁড়ালো। মহিব সাহেব বেলাকে ডেকে নিজেদের মাঝে বসালেন। এক পাশে তিনি এবং অপর পাশে ফাহমিদা বেগম। নানা রকম কথাবার্তা চলছে। বেলা মাথা নিচু করে চুপচাপ বসে আছে, আর কিছুক্ষণ পর পর জোরে জোরে শ্বাস নিচ্ছে আর ফেলছে। ওদিকে মৌ আর নীরা বেলার অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে। এক পর্যায়ে বেলা তাদের দিকে তাকালে হাসি বন্ধ হয়ে গেল। বেলা রাগী ভঙ্গিতে কিছু ইশারা করলে মৌ বলে উঠল, আম্মু, ও হাজিয়াকে এখন নিয়ে যায়। ওর মনে অসুস্থ ফিল হচ্ছে। ও রুমে যাক, আমরা এখানে কথা বলি। ফাহমিদা বেগমও মেয়ের কথায় সায় দিয়ে বলল, আচ্ছা, নিয়ে যাও ওয়াজিহা, এবং নিজের রুমে যাক। তিনি বেলার দিকে তাকিয়ে আবারও বলে উঠলেন, যাও মা, আর শোনো, শাড়ি পরেই থাকো। সুন্দর লাগছে শাড়িতে। শাড়ি পরলে কি সুন্দর লাগে, তবুও আজকালকার মেয়েরা শাড়িই পরতে চায় না। তুমি এটা পরেই থেকো, শাড়িতে তোমাকে সুন্দর লাগছে। বেলা মাথা নেড়ে উঠে দাঁড়ালো। বিনয়ের সাথে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে এলো সে। মৌ বুদ্ধি করে নীরাকে বেলার পিছু পিছু পাঠিয়ে দিল। দুজন বেরিয়ে যেতেই মৌ তার বাবার পাশে গিয়ে বসলো। ইনিয়ে বিনিয়ে বাবাকে বলল, বাবা, আজকে কিন্তু সুন্দর একটা দিন। ও হাজিয়াকে বউ লাগছে।
বিয়ে পড়িয়ে দিলে হয় না? বাবাকে কিছু বলার সুযোগ না দিয়েই ওয়াহাজকে ডেকে বলে উঠল, ওদেরকে আজ বিয়ে দেওয়া যায় না? আমার বিয়ের অনুষ্ঠান করা হয়েছে, ভাইয়ারটা না হয় কয়দিন পরে করা হলো। আজ আমার মন বিয়ে বিয়ে পাচ্ছে। ওয়াহাজ মুহিব সাহেব আর ফাহমিদা বেগমের দিকে তাকিয়ে বলল, বিয়ে আগাপিছে হওয়ারই কথা। বাবা মা গুরুজন আছেন, ওনারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। ওয়াহাজের কথায় হাসি ফুটল মৌয়ের ঠোঁটে। বাবার বাহু ঝাঁকিয়ে বলল, বাবা প্লিজ আজ ওদের বিয়ে দিয়ে দাও, অনুষ্ঠান পরে করা যাবে। আজকে মেয়ে দেখতে এসে ছেলের বিয়ে দিয়ে দিচ্ছ, ব্যাপারটা জোস না আম্মু? ফাহমিদা বেগম থতমত খেয়ে গেলেন, কি বলবেন বুঝতে পারছেন না। মৌ খুব একটা খারাপ প্রস্তাব দেয়নি। তিনি মুহিব সাহেবের দিকে আর চোখে তাকালেন, অসহায় ভাবে বললেন, তুমি কি বলো?